অসহায় জাতি ডুবিছে মরিয়া, জানে না সন্তরণ। কান্ডারি আজ দেখিব তোমার মাতৃমুক্তিপণ। হিন্দু না ওরা মুসলিম, ওই জিজ্ঞাসে কোনজন? কান্ডারি বল ডুবিছে মানুষ, সন্তান মোরমার। গিরি সংকট ভীরু যাত্রীরা গুরু গর্জায় বাজ। পশ্চাৎপদ যাত্রীর মনে সন্দেহ জাগে আজ। কান্ডারি তুমি ভুলিবে কি পথ, ত্যাজিবে কি পথ মাঝ? করে হানাহানি তবু চলো টানি, নিয়াছ যে মহাভার। হ্যাঁ, কাশ্মীরের পেহেলগাঁওয়ের এই নারকীয় ঘটনার পর আজ মনে করতে হচ্ছে কাজী নজরুল ইসলামের লেখা এই পংক্তিগুলো। কোথাও মনে পড়ে যাচ্ছে অরণ্য শহরের সন্ত্রাসের সেই অতীতের অন্ধকার দিনগুলির কথা। যারা গুলির আঘাতে তরতাজা প্রাণগুলিকে ছিন্ন ভিন্ন করে দিয়েছে, তারা কেবল মানুষ মারেনি, মেরেছে উপত্যকার বেঁচে থাকার অন্যতম রসদ তাদের পর্যটন শিল্পকেও। 2004 থেকে 2011 সাল অরণ্য শহরের সন্ত্রাস পর্বে পর্যটন শিল্পের সাথে যুক্ত সকলের পিঠ থেকে গিয়েছিল দেওয়ালে। তবে শান্তি ফিরে আসার পর বর্তমানে পশ্চিমবঙ্গের পর্যটন মানচিত্রে ঝাড়গ্রাম স্বমহিমায় জায়গা করে নিয়েছে। ঝাড়গ্রামের পর্যটন শিল্পের অতীতের সেই অন্ধকারময় দিনগুলির থেকে শুরু করে আলোর উত্তরণের পথে যে মানুষটি এই সবকিছুর সাক্ষী থেকেছেন, তিনি মধুসূদন কর্মকার। আজকের অরণ্য শহরে আড্ডার এই পর্বে তিনিই আমাদের অতিথি। মধুবাবু ছিলেন তৎকালীন ঝাড়গ্রাম হোটেল ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক। বর্তমানে তিনি ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট হোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সহ সভাপতি। আজকে কথা বলে নেব তার সাথে। নমস্কার। শুরুতেই আমরা বর্তমানে একটা সংকটময় পরিস্থিতিতেই রয়েছি, আর কাশ্মীরের পেহেলগাঁওয়ের এই টাটকা স্মৃতি আমাদের সবার মনের মধ্যে যথেষ্ট ভয়ের সঞ্চার করেছে। তো এইরকম একটা সময় দাঁড়িয়ে কোথাও কি মনে পড়ে যাচ্ছে যে বেশ কিছু বছর আগে জঙ্গলমহলে যে সন্ত্রাস পর্ব চলছিল, সেই সময়ের পর্যটনের কথা, কোথাও কি সেই স্মৃতিটা উস্কে দিচ্ছে বর্তমানের এই ঘটনা? আমি ধরুন 90 শতক থেকে ঝাড়গ্রামে ট্যুরিজমের বিজনেস করছি। ঠিক ব্যবসা ঠিক চলছিল, কিন্তু 2004-এ গণ্ডগোল আমাদের প্রথম শুরু হলো। 2004 থেকে 2011 পর্যন্ত এই পরিস্থিতি ঝাড়গ্রামে খুব ভাবিয়ে তুলেছিল যে বিভিন্ন রকম সমস্যা, বিভিন্ন রকম আন্দোলন, তারপরে কি ঝাড়গ্রামের পর্যটন শিল্পকে একেবারে ধূলিসাৎ করে দিয়েছিল। বাইরের লোক, কলকাতা বলুন, আশেপাশে রাজ্যের থেকে কোনো লোকজন ঝাড়গ্রামে তখন আসতো না। এই একটা ভীতি, যে ভীতিটাকে মানুষ এখনো পর্যন্ত ঝাড়গ্রামে এলেও বলে আপনাদের সেই অসুবিধা নেই তো, সেই ভীতিটা কিন্তু হয়তো আরও কিছুদিন থেকে যাবে। ঠিক সেম ঘটনা আমাদের ঝাড়গ্রামটাও যেভাবে ঘটেছিল, আমাদের কাশ্মীরেও পাহেলগাঁওয়ের যে দুর্ঘটনা হলো, জঙ্গি হামলা, তাতে তো মানুষ খুবই ভীতি হয়েছে। এবং আগামী কয়েক বছর হয়তো কাশ্মীর যাওয়া ভারতবর্ষের মানুষ হয়তো বন্ধ করে দেবে, হয়তো কিছু মানুষ যাবে, হয়তো বা কেউ একবারই ওই জায়গায় যেতে সাহস পাবে না। তাই এই জায়গার দুটো সেম যে ভয়ের দৃষ্টান্ত ছিল একই। আমরা জঙ্গলমহলও সেই অনুভব করেছি, আজকের দিনে কাশ্মীর বা পাহেলগাঁও একই আমরা অনুভব করছি জিনিসটা। যেমনটা আপনি বললেন যে সেই সময় পর্যটন শিল্প কার্যত মুখ থুবড়ে পড়েছিল। তো সেই সময় ধরুন যারা হোটেলের মালিক বা যারা পর্যটন শিল্পের সঙ্গে নানাভাবে যুক্ত, ভাড়া গাড়ির চালক, তো তাদের জীবনচর্যার লড়াইটা ঠিক কেমন ছিল? আমাদের যে সমস্যা যখন সৃষ্টি হয়েছিল, তখন তো ট্যুরিজম ব্যাপারটাই কি বলুন তো, সবাইকে নিয়ে। এখানে রিক্সা চালক থেকে, গাড়ির ব্যবসায়ী থেকে, পানওয়ালা, সবজিওয়ালা, মাছওয়ালা এবং গ্রসারি আইটেম এবং হোটেল রিসোর্ট যার যেমন ছিল, সবাই কিন্তু অর্থনৈতিকভাবে ওই ট্যুরিজম বেস করে তারা জীবিকা নির্বাহ করত। এবারে সেই সময় যেহেতু ট্যুরিস্ট আসা ঝাড়গ্রামে বন্ধ হয়ে গেল, তখন কি শুধু হোটেল ব্যবসা নয়, সে হোটেল ব্যবসায়ী লোন করে তার প্রপার্টি করে সে লোনের ইনস্টলমেন্ট দিতে পারেনি, যে গাড়ি কিনেছে সে গাড়ির ইনস্টলমেন্ট দিতে পারেনি, যে ধরুন দিন আনা দিন খাওয়ার পর্যটকের উপরে নির্ভর করতো, রিক্সো চালাতো, তখন এখন টোটো হয়েছে, তখন তো রিক্সো ছিল, তাদের দিন আনতে সেই অন্ন জুটতো না, কোনো কারণে বেঁচে থাকতো। আমাদের পরিস্থিতিও তাই হয়েছিল। আমরাও যেভাবে লিভিং স্ট্যান্ডার্ড আমরা করি, জীবিকা নির্ভর করি, সেরকম আমাদের পরিস্থিতি ছিল না। আমরাও কোনো রকমে কষ্ট সৃষ্টে ধার দেনা করে হয়তো কেউ
সোনাদানা বন্ধক দিয়ে সেই সময়টা পার করেছি। আমরা খুবই কষ্টের মধ্যে ছিলাম। আমরা টালমাটাল পরিস্থিতি কাটিয়ে পশ্চিমবঙ্গের পর্যটন মানচিত্রে ঝাড়গ্রাম কিন্তু আবার স্বমহিমায় ফিরে এসেছে। তো এর নেপথ্যে মানে এই একটা পরিস্থিতি কাটিয়ে আবার যে নতুন করে ঘুরে দাঁড়ানো, তার নেপথ্যে কি কি কারণ রয়েছে বলে আপনি মনে করেন? যেমন ট্যুরিজম হচ্ছে 5A, মানে অ্যাক্সেস, অ্যাকোমোডেশন, অ্যাট্রাকশন, অ্যাক্টিভিটিস এবং অ্যামিউনিটিস। এই 5টা এ নিয়ে আমাদের ট্যুরিজম বিজনেস। তাহলে ট্যুরিজম বিজনেসের এই এগুলো ধরুন অ্যাক্টিভিটিস, বা আমি যদি বলি যে অ্যাকোমোডেশন, তাহলে সেই রাজ্যে যে জায়গাটায় মানুষ বেড়াতে যাবে তার অ্যাকোমোডেশন কি থাকতে হবে, তার রাস্তাঘাট কীরকম হবে, এবং রাস্তাঘাট এবং প্রচারের উপরে কিছুটা ট্যুরিজম ডেভেলপ করে। তো 2011 সালের পরে রাজ্য সরকার পরিবর্তন হলো। তারপরে কি রাজ্য সরকার থেকে কিছু কিছু ভালো দিক করলো, যেগুলো হচ্ছে রাস্তাঘাটকে ভালোভাবে সাজালো। হোমস্টে 100 হোমস্টে ঝাড়গ্রামে নতুন করে দিল সাবসিডি দিয়ে, মানে 1 লক্ষ টাকা করে তাদেরকে দিয়ে সুযোগ করে দিল। তাতে প্রচুর পরিমাণ হোমস্টে হলো। আগে আমাদের 90 সালে ধরুন 15 থেকে 14টা হোটেল ছিল, তাতে অ্যাকোমোডেশন ধরুন মেরে কেটে 500 হতো। এখন এক দিনে 20-30 হাজার টুরিস্ট আসছে, তার অ্যাকোমোডেশন হয়েছে। সেই জন্য কি হয়, পর্যটক যে দিনগুলো বিশেষ দিন সেই দিনে অ্যাকোমোডেশন পাচ্ছে, রাস্তাঘাট হয়েছে, কিছু কিছু নতুন ট্যুরিজম সেক্টর হয়েছে, সেই সেক্টরগুলো আরও ভালোভাবে সাজানো হয়েছে। তার ফলে ট্যুরিস্টের আগ্রহ ঝাড়গ্রামের দিকে বেড়েছে এবং কিছু প্রচার, রাজ্য সরকার কিছু প্রচারও করেছে। তার ফলে ঝাড়গ্রামের ট্যুরিস্টের আগমনটা অনেক বেড়ে গেছে। ঝাড়গ্রামের বুকে পর্যটন শিল্প প্রসঙ্গে আপনি রাজ্য সরকারের ভূমিকা বললেন, তো সাধারণ মানুষ, আপামর জনগণ কিভাবে এই ঘুরে দাঁড়ানোতে আপনাদের সহায়তা করেছে? দেখুন, আমাদের ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট হোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের আমরা কিছু কিছু ক্ষেত্রে বাইরে, যেমন ইস্টার্ন ইন্ডিয়া হোটেলিয়ার্স অ্যান্ড ট্রাভেল এজেন্ট অ্যাসোসিয়েশন, ট্যুরিজম ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, ট্যাব, বিভিন্ন সংগঠনের সাথে আমরা যুক্ত হয়েছি এই কয়েক বছর ধরে। সেই সংগঠনকে যে বেশিরভাগ সব ট্যুরিজম বিজনেস করে, তাদেরকে আমরা ঝাড়গ্রাম সম্বন্ধে অনেক তুলে ধরেছি। ঝাড়গ্রামের মানচিত্র, ঝাড়গ্রামের ডেস্টিনেশন, এগুলো আমরা বিভিন্ন জায়গায় প্রচার করেছি, বিভিন্ন জায়গায় গিয়ে। সেই জায়গায় এসে তারা বারবার ঝাড়গ্রামে এসছে, ঝাড়গ্রামকে দেখেছে, এবং ঝাড়গ্রামের কিছু কিছু এই রাজ্য সরকার হোমস্টে দেওয়ার পরেও অনেক মানুষ যারা একটু অর্থ সাকুল্য, তারা বড় রিসোর্ট তৈরি করেছে, এখানে সেই সুযোগ সুবিধা পাচ্ছে। এখানে সুইমিং পুল ছিল না, সুইমিং পুল দিয়ে কয়েকটাই হোটেল হয়েছে। তারপরে অ্যাকোমোডেশন অনেক বেটার হয়েছে। একটা রুমের মানুষের কি চাই, তারা মানুষ যখন বেড়াতে আসে তার একটা নির্ভরতা, একটা ভালো হোটেল, যে জায়গাটায় অন্তত শান্তিতে 2 দিন কাটাতে পারবো, সেই জায়গাটা তারা বেছে পেয়েছে। এবং লোকাল লোক, আমাদের যে ঝাড়গ্রামের পাবলিক, তারা অ্যাকোমোডেশন সাথে শুরু করে তারা মেন্টালি ট্যুরিজম ভেবেছে। যেমন নর্থ বেঙ্গল, সাউথ বেঙ্গলের মধ্যে একটা ডিফারেন্স ছিল। সাউথ বেঙ্গলের লোকরা ট্যুরিজম ডিপেন্ডেবল ছিল না, নর্থ বেঙ্গল ছিল। কিন্তু এই কয়েক বছর সাউথ বেঙ্গলের লোক, আমাদের ঝাড়গ্রামের বাসিন্দা, ট্যুরিজমের উপরে ডিপেন্ডেন্ট হয়ে ট্যুরিজমের পরিষেবা দিতে খুব ভালোভাবে সাহায্য করেছে। এবং আমাদের কয়েকজনকে এই মাস্টার ট্রেনার হিসাবেও আমাদেরকে পাঠিয়েছিল, যাতে আগামী দিনে আমরা ট্রেনিং, ট্যুরিজমের যে সেক্টরে বা হোমস্টের কর্ণধারকে বা স্টাফদেরকে আমরা আরও ট্যুরিজমের মানে পর্যটক পরিষেবা দেওয়ার জন্য আরোভাবে তাদেরকে ট্রেনিং দিতে পারি, তার ব্যবস্থা করেছি। সেই জন্য ঝাড়গ্রামের মানুষ এখন ট্যুরিজমটা খুবভাবে নিয়েছে। নানান ওঠাপড়া পেরিয়ে অরণ্য সুন্দরী পর্যটন মানচিত্রে এই মুহূর্তে অত্যন্ত জনপ্রিয় এবং গুরুত্বপূর্ণ নাম। তো নিজস্ব মহিমায়, স্বমহিমায় অরণ্য সুন্দরী পর্যটন মানচিত্রে এই জায়গা করে নিয়েছে। একটু জানতে চাইবো যে এই মুহূর্তে দর্শক বন্ধুদের উদ্দেশ্যে যদি একটু বলেন যে কি কি দর্শনীয় স্থান রয়েছে আমাদের জেলায়। ঝাড়গ্রাম পর্যটন শিল্পে বা ঝাড়গ্রাম মানচিত্রে বেলপাহাড়ি টু নয়াগ্রাম, এই আমাদের যে অরণ্য শহর, সেই শহরে আমরা 3টে সাইট সিন মানুষকে বা পর্যটকদের দেখাই। একটা হচ্ছে ঝাড়গ্রাম শহর সংলগ্ন, যেটা প্রায় 70 থেকে 80 কিলোমিটার যেতে হবে। যেমন ধরুন চিল্কিগড় কনকদুর্গা মন্দির এবং অভয়ারণ্য, যেখানে জঙ্গলটা আছে, বোটানিক্যাল এক্সকারশন করার মতন। তার সঙ্গে ডুলুং নদী, যেটা সারা বছরই কম বেশি জল থাকে এবং বর্ষাকালে তার খুব অপূর্ব রূপ। আর চিল্কিগড় রাজবাড়ি, আর ওখান থেকে শুরু করে কয়েকটা বাঁধও আছে। পেরিয়ে আসি আমরা চলে যাব এদিকে
ক্রিস গার্ডেন, এখানে একটা প্রপার্টি আছে, প্রাইভেট প্রপার্টি ক্রিস গার্ডেন, অপূর্ব সুন্দর সাজিয়েছে। তার পাশে হচ্ছে ভেষজ উদ্যান, মানে মেডিসিন প্ল্যান্ট, আয়ুর্বেদিক চাষের বাগান, প্রায় 700 টাইপের আয়ুর্বেদিক চাষের বাগান আছে। চলে আসবো ঝাড়গ্রাম শহর ঢুকার মুখেই ইকো ট্যুরিজম, বাঁদরভোলা একটা জায়গা আছে ইকো ট্যুরিজম, সেখানে সাঁওতালদের সংগ্রহশালা। সেই সংগ্রহশালা দেখার পর ঝাড়গ্রাম রাজবাড়ি, সাবিত্রী মন্দির, যে মন্দিরে সাবিত্রী মায়ের মন্দির আছে, এবং ওখানেই পটে দুর্গাপূজা হয়, রাজবাড়ির দুর্গাপূজা হয় মল্লদেবদের। চলে আসবো এদিকে ডিয়ার পার্ক, বর্তমানে সেটা নাম দিয়েছে জুলজিক্যাল পার্ক। সেখানে প্রচুর হরিণ, বাঘ, বিভিন্ন প্রজাতির বাঘ, বিভিন্ন জন্তু জানোয়ার দিয়ে সাজানো, একদম জঙ্গলের মাঝে অপূর্ব শাল গাছের সৌন্দর্য। এই মুহূর্তে তো কচি পাতা, তার তলায় বসে বসে রেস্টও নিতে পারবে এবং ঘুরতে পারবে। খোয়াবগ্রাম বলে একটা তৈরি হয়েছে, যেটা হচ্ছে লালবাঁধ বাঁধ, একটা গ্রাম, যে গ্রামটা নালবাবু একজন শিল্পী, উনি ওই গ্রামটাকে নিজে হাতে এবং ওখানে লোধাশবরদের ছেলে মেয়েদেরকে দিয়ে দেয়াল অঙ্কন করিয়ে গ্রামটাকে একটা পর্যটন মানচিত্রে জায়গা করে নিয়েছে, যেটা ঝাড়গ্রামে পর্যটকরা এলে ওখানে অবশ্যই যান। তারপরে আসছে আমাদের শহরে আরও ট্রাইবেলদের কিছু জিনিসপত্র কেনাকাটা, এটা হলো ঝাড়গ্রামে। তারপর নেক্সট ডে আমরা বেলপাহাড়ি করি, বেলপাহাড়ি ঘাগরা রক্সের ফলস, যেটা অপূর্ব সুন্দর, বর্ষাকালে তো খুব সুন্দর। তারপরে তারাফেনী ব্যারেজ, গার্ডরাসেনী পাহাড়, পাহাড়ের উঠে তার বেলপাহাড়ির যে ভিউ, সুন্দর অরণ্যের ভিউ দেখা যায়, তার নিচে আছে খান্দারানী লেক। ধাঙ্গি কুসুম, যেটা হুদুদি ফলস নামে পরিচিত, ধাঙ্গি কুসুমের ঝর্ণাটা খুব ভালো। ওখান থেকে চলে যাব কেতকি ঝর্ণা, সেখানেও একটা লেক আছে বড়। কাংড়াঝোরের ভিউ, যদি কেউ বাগডোবা হয়ে ছুরিমারা হয়ে ঘুরে আসে, সেই ভিউটা একটু আরও অনেক বেশি, আপনার ঝাড়খণ্ডের বর্ডার পর্যন্ত যাওয়া যায়। আবার নেক্সট দিন আমরা চলে আসবো, আরও ঘুরে আছে, যেটা হচ্ছে আপনার লালজল কেভস, কথিত আছে যে ওখানে আদিম মানুষ বসবাস করত, লালজল কেভস, এবং দেখে বেলপাহাড়ি। তারপরে আছে ভালো পাহাড়, ঠাকুর পাহাড়, এই সবগুলো রয়েছে। এখানে যেমন শিকার উৎসব হয়, এইটা দ্বিতীয় দিন হলো। তৃতীয় দিন আমরা গোপীবল্লভপুর সাইট সিন করায়, যেটা সুবর্ণরেখা নদীর পরে ছোট্ট একটা গোপীবল্লভপুর শহর। ওখানে রাধা গোবিন্দজির মন্দির আছে, ওখানে পাখির লড়াই হয়, একসময় উৎসব হয়, বিশাল লোকজনের ভিড় হয়, সম্ভবত মকরের দিন। ওখানে হাতিবাড়ি আছে, যেটা সুবর্ণরেখার ভেঞ্জ, মানে একটা পাথরের ভেঞ্জ, অপূর্ব সুন্দর। তার পাশে হাতিবাড়ির যে কটেজ আছে বন বাংলোর, সেই কটেজে থাকার ব্যবস্থা আছে। এবং ঝিল্লি পাখিরালয়, যেখানে আমরা প্রচুর পরিযায়ী পাখি আসে, একটা বড় সরোবর, গ্রামের সুন্দর রাস্তার মধ্যে শহরের থেকে বেরিয়ে ওই জায়গাটা খুব ভালো লাগবে, বোটিং করা যাবে। ফিরে আসি রামেশ্বর, যেটা সুবর্ণরেখা নদীর পরে পুরীর আদলে রামেশ্বর মন্দির হয়েছে। আর সীতার যে তপবন, যেখানে রাম সীতা ছিলেন এবং লবকুশের জন্ম হয়, আমাদের পুরাণে কথিত আছে, সেই জায়গাটা অপূর্ব জঙ্গলের ভিতরে, মানুষজন পর্যটক গেলে তাদের ভালো লাগে। এই তিনটে ডেস্টিনেশন 3 দিনে আমাদের ঝাড়গ্রাম শহর এবং পাহাড়, লেক, ঝর্ণা নিয়ে আমাদের পর্যটন ঝাড়গ্রামের। ঝাড়গ্রাম জেলার বিভিন্ন দর্শনীয় স্থানের কথা আপনি বললেন এবং সাথে বললেন কিছু স্থানীয় উৎসবের কথা। তো একটু যদি বলেন যে ঝাড়গ্রাম জেলায় এই ধরনের কি কি লোকাল ফেস্টিভ্যাল রয়েছে যেগুলো বাইরে থেকে এসে পর্যটকরা উপভোগ করতে পারবে? দেখুন মন্দিরা দেবী, আমাদের বাঙালিদের 12 মাসে 13 পার্বণ, প্রতি মাসেই আমাদের এক একটা উৎসব লেগে রয়েছে। বৈশাখ মাসের নববর্ষ থেকে শুরু করে, বিশেষ করে আমরা যেহেতু ঝাড়গ্রামের লোকাল পপুলেশন এবং লোকাল যে শিল্পীরা, যেমন এখানে মকর উৎসব খুব ধুমধাম করে হয়। আমাদের বাঙালির যে দুর্গাপূজা উৎসব যেভাবে পালন করি, এই মকর সংক্রান্তিতে এই সম্প্রদায়ের মানুষ, এবং সাথে এখন আমরাও পিঠে করার থেকে, টুসু ভাসানোর থেকে, রাত্রি জেগে টুসু করার থেকে এই উৎসবটা খুব হয়। সাঁওতালদের যারা আমাদের আদিবাসী ভাই বোন আছেন, তারা নিজেদের মতো নিজেদের আঙিনায় কাটি নাচ, পাতা নাচ, ঢ্যাক নাচ, এগুলো তারা নিজেদের এরিয়াতে গ্রামে করেন। এবং টুসু, ভাদু, গরু কুটান বলে একটা পর্ব আছে, যেটা রাত্রিবেলায় ঠিক কালী পুজোর আগের রাত্রিতে ঢোল বাজিয়ে জাগায়, মানে গরুকে জাগিয়ে রাখে, যেটা অন্নকূট, বাঙালিদের আবার অন্নকূট বলে। এই উৎসবগুলো আছে। ভাদু উৎসব আছে,
তার সঙ্গে আছে আপনার 12 মাসে তো 13 পর্বণ, যেমন দুর্গাপূজাতেও আমাদের উৎসব একটা হয়, পর্যটকরা এসে বিভিন্ন যেখানে হোমস্টে বা তার বাড়ির যে দুর্গাপূজা সেগুলোও দেখতে আসেন। তাছাড়া আরও যে পর্ব চড়ক উৎসব, যেটা হচ্ছে সংক্রান্তিতে, চৈত্র সংক্রান্তিতে চড়ক উৎসব গাজন ভোক্তা হয়, লোকজন ভোক্তে হয়। আমিও ছোটবেলায় একসময় ভোক্তার হয়েছিলাম, ভোক্তা হয়। এবং এই যে কাঁটা দিয়ে, পিঠে কাঁটা দিয়ে চড়ক ঘুরে, এটা একটা মানে খুবই মর্মান্তিক ব্যাপার, মানে দেখলে চোখে জল আসবে। আগুনে ঝাঁপ দিয়া, এইটাও চড়ক উৎসবে হয়। এই উৎসবগুলো আমাদের ঝাড়গ্রামে মোটামুটি হয়। আমাদের আদিবাসী ভাই বোনদের শিকার উৎসব করে এখানে। তারা জঙ্গলে কুড়ুল, টাঙ্গি, বর্ষা নিয়ে যে জঙ্গলে জীবজন্তু পাওয়া যায় সেই শিকারকে উৎসব করে তারা আনন্দ করে। এটা ট্র্যাডিশন একসময় রাজারা, নবাবরা করতেন, এখন সেটা আমাদের গ্রামেগঞ্জের আদিবাসী ভাই বোনরা সেই শিকার উৎসব করে দেখেছি। কানাইশহর পাহাড়, বেলপাহাড়ি, সেখানে শিকার উৎসব হয়, একটা পুজোর মাধ্যমে শিকার উৎসব শুরু হয়। তারপরে আমাদের বসন্ত উৎসব, আমরা এই কয়েক বছর ঝাড়গ্রামে ঠিক আমাদের কি বল শান্তিনিকেতনের ঘরোয়া মতন আমরা বিভিন্ন জায়গায় বসন্ত উৎসব করছি, বিভিন্ন জায়গায় শহরের কেন্দ্রে এবং বিভিন্ন হোটেলে। যে বসন্ত উৎসবে বিভিন্ন রকম এখানের আয়ুর্বেদিক রং দিয়ে এবং যে যার ট্র্যাডিশনাল নৃত্য হোক বা ছৌ নাচ, পাতা নাচ বা আপনার ঝুমুর নাচ, যাই হোক, সেইগুলো আমরা পর্যটকদের কাছে তুলে ধরি এই দোল উৎসবে। ঘোরার সাথে কিন্তু খাওয়া দাওয়ার বিষয়টা ভীষণভাবে সম্পৃক্ত, এবং একটা রুচিশীল খাওয়া দাওয়া ছাড়া কিন্তু পর্যটকরা অনেক সময় বেশ বিরক্তি বোধ করেন। তো আমাদের এখানে স্পেশাল লোকাল অথেন্টিক ডিশ কি কি রয়েছে যেগুলো পর্যটকদের কাছে ভীষণ আবেদন রাখে? আমাদের ঝাড়গ্রামের ধরুন থালি থাকে, শাক থেকে শুরু করে পোস্ত বড়া থেকে আরম্ভ করে কুটকুটের স্যালাড, কুটকুটের চাটনি, তারপরে গেরি চচ্চড়ি খায় অনেকে। দেশি মুরগি, আমাদের জঙ্গলের এখানে যে ঝাড়গ্রামের দেশি মুরগি নাকি খুবই টেস্টি, সেটা আমরাও দেখেছি এবং পর্যটকরা এলে সেটা তো খাবেই। তার সঙ্গে মিষ্টির ধরুন মহুল লাঠা, তারপরে হাঁড়িয়া অনেকে খেতে চায়। পান্তা ভাতের থালি আমরা দিই গরমকালে, এই যে এখন শুরু হয়েছে গরমকাল, এখন আমরা পান্তা ভাতের অ্যারেঞ্জমেন্ট করি। পান্তা ভাত, শাক ভাজা, কলমি শাক ভাজা, একটু কুটকুটের চাটনি, একটু পোস্তর পেঁয়াজ দিয়ে মানে যেটা নাড়া, তারপরে থাকছে গেঁড়ি চচ্চড়ি, এই ধরনের পান্তা ভাতের থালি থাকে। তারপরে হাঁড়িয়া আমাদের যে তৈরি হয়, এটা একটা আমাদের সম্প্রদায়ের এখানের খাদ্য বলতে গেলেই, কারণ ওইটা ভাত দিয়ে আর বাখর আর দিয়ে একটা এনজাইম তৈরি হয়, যেটা লু লাগে না। এই ধরনের খাবার রয়েছে আমাদের। এমনি তার সঙ্গে তো ইন্ডিয়ান, চাইনিজ, কন্টিনেন্টাল, এটা তো চলছেই বড় বড় হোটেলে আমাদের। তার সঙ্গে আমাদের লোকাল খাবার এগুলোও চলছে। এখানের দইজুড়ি, রসগোল্লা, তারপরে অমৃতি, গুড়ের করেনা, এগুলোও পাওয়া যায় এখানে। আপনি এখানে লোকাল যে সমস্ত খাবারগুলোর কথা বললেন তার মধ্যে অন্যতম জনপ্রিয় হচ্ছে কুটকুটের চাটনি। তো যদি একটু আমাদের দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলেন যে কুটকুটের চাটনি ব্যাপারটা আসলে কি? শাল গাছের কোটরে যে পিমড়ে হয়, সেই পিমড়েটাকে আমাদের নিয়ে শাল পাতাতে নুন, লঙ্কা, সরষার তেল দিয়ে চটকে সেটা চাটনি হিসাবে ব্যবহার হয়। আবার কোনো সময় সেই শাল পাতার ভিতর দিয়ে সেটাকে কাঠের আগুনে পুড়িয়ে দিই, সেটাও খেতে ভালো লাগে। সেটা ভাতের সাথে হোক, স্যালাডের উপরে দিয়ে হোক, এভাবে আমরা পর্যটকদের পরিবেশন করি এবং টক মিষ্টি লাগে, পর্যটকরা খুব খেয়ে তৃপ্তি পায়। অরণ্য শহরে বেশ কিছু নিজস্ব সংস্কৃতি রয়েছে, সেটা নাচের দিক থেকে হোক বা গানের দিক থেকে। এছাড়াও এখানকার নিজস্ব শিল্পরীতিও বেশ কিছু রয়েছে। তো সেই দিকগুলো কিভাবে পর্যটকদের টানে? বা ধরুন সারাদিন ঘোরাঘুরির পর সন্ধ্যায় যখন মানুষ একটু ক্লান্ত হয়ে পড়েন, সেই সময় তাদের বিনোদনের জন্য কি ব্যবস্থা রয়েছে? হ্যাঁ, অবশ্যই বিনোদন দরকার, কারণ সারাদিন ঘুরে আসার পরে। তো আমরা এই মুহূর্তে আমাদের যে লোকাল ট্র্যাডিশন শিল্পী, যেটা হচ্ছে ট্রাইবেল ড্যান্স, আমরা চেষ্টা করি হোটেলে হোক বা বিভিন্ন একটা সেন্ট্রালি জায়গায় আমরা সাঁওতালদের নাচের অনুষ্ঠান, তারা ওই মাথায় হাঁড়ি নিয়ে বা কাঠি নাচ, পাতা নাচ, যে নাচগুলো ওদের ট্র্যাডিশন আছে সেগুলো তো করে। তাছাড়া এখানে কিছু আমাদের এখন বাউল শিল্পীকে আমরা পেয়েছি, যেটা বাউল গানেরও আসল বসায়। ঝুমুর শিল্পী কিছু পেয়েছি, ঝুমুরেরও হয়। এবং পুরুলিয়ার যে ছৌ নৃত্য, আমাদের কিছু গ্রাম, আদিবাসী গ্রাম বলুন, এমনি গ্রাম বলুন, তারাও এই ছৌ নৃত্যতেও অনেকটা পারদর্শী, ছৌ নৃত্য তারা করে। এই মিলেমিশে আমরা একটা প্রোগ্রাম দেখাতে চাই এবং দেখাই, যাতে পর্যটকরা
একটা বিনোদন পান, রিক্রিয়েশন তাদের মধ্যে আসে আর কি। তো সেটা আমরা করি। তবে আমরা আগামী দিনে সরকারের কাছে অনুরোধ রাখবো, বা আমাদের ঝাড়গ্রামে তথ্য কেন্দ্র আছে যেটা ডিস্ট্রিক্ট ইনফরমেশন অ্যান্ড কালচারাল অফিস, ওনাদেরকে অনুরোধ করব যে সেন্ট্রালি ভাবে যাতে, যেমন রবীন্দ্র পার্ক একটা আমাদের সেন্ট্রাল জায়গা, সেখানে যদি সরকার উদ্যোগ নিয়ে একটা বেশ সপ্তাহে 2 দিন শনি রবিবার একটা বিশেষ অনুষ্ঠানের ব্যবস্থা করেন, তাহলে হয়তো আমরা এবং পর্যটকরা এটা খুব আনন্দ পাবো। এটা সরকারের কাছে আমার অনুরোধ রইল। কোথাও বেড়াতে গেলে আমরা যেরকম স্মৃতি নিয়ে আসি, তেমনি স্মৃতির প্রতীক হিসেবে কিছু সামগ্রীও নিয়ে আসার পরিকল্পনা একটা থাকে। তো আমাদের এই ঝাড়গ্রাম জেলাতে এমন কি কি শিল্পকর্ম রয়েছে যেটা বাইরে থেকে পর্যটকরা আসলে স্মৃতি হিসেবে নিয়ে যেতে পারে? হ্যাঁ, বিশেষ করে বাঙালি পর্যটকদের আমরা দেখেছি বাইরে বেড়াতে এলে তাদের ব্যাগ ভর্তি করে কিছু না নিয়ে গেলে তাদের মন ভরে না। তা আমাদের ঝাড়গ্রামে রয়েছে, যেমন ধরুন নয়াগ্রামের যে বাবুই শিল্প, সেই বাবুই শিল্পের উপরে বিভিন্ন রকমের ব্যাগ, খেলনা, পাত্র এই ধর তৈরি হয়, যেটা আমাদের ঝাড়গ্রামের যে একটা স্টল করে রাখা আছে খাদি শিল্পের ওখানে পাওয়া যায়। আচ্ছা, আমাদের বেলপাহাড়িতে পাথরের জিনিস, সিম্পল ওখানে পাথরের বিভিন্ন বাসন, মূর্তি, গণেশের মূর্তি বলুন, শিবের মূর্তি বলুন, বিভিন্ন রকম বাসন কুসন, শিল নোড়া, তারপরে ছোট গিফট দেওয়ার পাত্র সব পাওয়া যায়। আর এদিকে আমাদের খোয়াব গ্রামের যে লোধা সবলদের পরিবারের বাচ্চারা, তারাও বিভিন্ন মাটির দিয়ে বলুন, বাঁশ দিয়ে বলুন, এই পাথর দিয়ে বলুন, বিভিন্ন রকম ওরা নিজেদের হাতে তৈরি করে এই জিনিসপত্র তৈরি করে বিক্রি করে, সেখানেও পাওয়া যায়। তাছাড়া আমাদের এখানে একজন বিশিষ্ট আর্টিস্ট আছেন সুবীর বিশ্বাস, তিনি স্লেটের কাজ করেন। স্লেটের উপরে অপূর্ব খোদাই করা কাজ, না দেখলে আপনি মানে ভাবতে পারবেন না কি করে। প্রধানমন্ত্রী পর্যন্ত সার্টিফিকেট দিয়েছে তাকে, তার কাজের নিপুণতার জন্য, সুন্দর করেন বলে। তারপরে আমাদের আছেন বড় বড় শিল্পী আছেন এখানে, যেমন সঞ্জীব দা, মানে সঞ্জু দা আমরা বলি। এদিকে সৌরভ ধবল দেবের ক্যানভাসের ছবি আঁকার কাজ দেখার জায়গা একটা। তারপরে সুকময় সৎপতি, এরকম করে অনেকেই আছেন শিল্পীরা, সব নাম আমি হয়তো বলতে পারছি না। তো তাদের কাজেও সেখানেও কিছু জিনিস পাওয়া যায়, পর্যটকরা এসে কেনে। তবে আমি একটা সরকারের কাছে অনুরোধ করব, বা যারা আমাদের ট্যুরিজম ডিপার্টমেন্ট দেখছেন, ডিএম অফিসে ট্যুরিজম দপ্তর বা তথ্য কেন্দ্র, যে আমাদের একটা যদি কম্প্যাক্ট কোথাও এই শিল্পীদেরকে নিয়ে বসানো যায়, যেমন রবীন্দ্র পার্কেরই ভিতরে সাইডে ছোট ছোট চালা করে সারা বছর বা বিশেষ করে পর্যটনের সময়টায় যদি বসানো যায়, তাহলে তাদের অনেক গ্রামের মানুষ উপকৃত হবে। তারা শিমুলপাল গেলে বা ধাঙ্গি কুসুম গেলে পর্যটক তবেই তারা কিনতে পারছে, কিন্তু যারা শুধু ঝাড়গ্রাম ঘুরে চলে যাচ্ছে তারা ওই জিনিস, পাথরের জিনিস পাচ্ছে না। তাই সরকারের কাছে অনুরোধ করব, এই যেমন অনুষ্ঠানের একটা ব্যবস্থা করা হোক, এবং তার সাথে এই শিল্পীদের নিয়ে একটা স্টল করে তাদের জিনিস বিক্রি করার ব্যবস্থা হোক, তাহলে আমাদের ঝাড়গ্রামের মানুষ অনেক উপকৃত হবে। ঝাড়গ্রামের পর্যটনের ইতিহাসের একটা দীর্ঘ সময় ধরে আপনি এই শিল্পের সাথে যুক্ত রয়েছেন। তো এরপর খুব জানতে ইচ্ছে করছে যে পর্যটনের সেকাল আর একাল দুটোই আপনি দেখেছেন, তো এই দুটোর মধ্যে ফারাকটা ঠিক কতটা? দেখুন, সেকালের পর্যটক, আমি 90 দশকের আগের কথাই বলছি, তখন পর্যটকের একটা যোগাযোগের ব্যবস্থা ঝাড়গ্রামে খুব কম ছিল। হয় ট্রেনে আসতে হতো, গরুর গাড়িটা অনেক পিছনের দিকে, বা পালকি বলুন, সেগুলো অনেক পিছনের, বাস বা ট্রেন, প্রত্যেকের সবাইকারই গাড়ি ছিল না, তারাই আসতো। এবং ট্রেনের সংখ্যা কম ছিল, বাসের সংখ্যা কম ছিল, সেই জন্য তাদেরকে ওয়েট করতে হতো। কলকাতার থেকে আসতে হয়তো কয়েক ঘন্টা সময় লেগে যেতে হতো। তারপরে ঝাড়গ্রামে নেমে এত গাড়ির ব্যবস্থা ছিল না, তখন রিক্সার ব্যবস্থা, রিক্সা করে ওই যে কোনো জায়গায় থাকতে হতো। তখন এত হোটেল ছিল না, তাদেরকে কোনো পান্থশালা বা কোনো বাড়িতে বা কোনো আশ্রমে থেকে ঝাড়গ্রামের প্রকৃতি তারা দেখত। কিছু কিছু মানুষ চেঞ্জে আসতো সেকালে, যেমন ধরুন আমাদের ঝাড়গ্রামের স্বাস্থ্যকর জল, আবহাওয়া ভালো, তারা কি হলো, ডাক্তারের সাজেশন, যা তুমি ওখান থেকে 1 মাস 2 মাস চেঞ্জে এসো। ঝাড়গ্রামের লাগোয়া ধরুন ঘাটশিলা, মধুপুর, দেওঘর, যোশীদি, আমি কলকাতার বিভিন্ন বনেদি বাড়িতে শুনেছি এই জায়গাগুলো কোনো স্বাস্থ্যকর, ও কলকাতার লোক এসে 2-1 বার আসা যাওয়ার পরে তারা জায়গা কিনে বাড়িঘর করে নিত, যাতে মাঝে মাঝে সেখানে চেঞ্জে আসতে পারত। তখন খাওয়া দাওয়ারও সেরকম ভালো ব্যবস্থা ছিল না, যা হতো ধরুন ওই পান্থশালায় হোক, বাড়ির লোক যা ডাল ভাত শাক
মাছ মাংস সবই ছিল, রান্না করে দিত। এখনকার যে পর্যটন, একালের পর্যটনের শুধু, আর সেকালের পর্যটনের আরেকটা দিক ছিল যেটা হচ্ছে হয় ধর্মীয় স্থান এসে দেখা, বা কোনো এডুকেশনাল ট্যুর, বা কোনো যুদ্ধর জায়গা দেখতে আসা, বা কোনো রাজবাড়ি দেখতে আসা, এগুলো ছিল। আর একালে হচ্ছে যোগাযোগ ব্যবস্থা খুব ভালো, ট্রেন, নিজস্ব গাড়ি এখন প্রত্যেকের হয়ে গেছে, ট্রেনের যোগাযোগ ব্যবস্থা বেহাল হয়ে যাচ্ছে, তবু তারা গাড়ি করে আসছে। এখন বড় বড় রিসোর্ট, থাকার ব্যবস্থা, এখন আরাম, স্বাচ্ছন্দ্যতা, এবং তারা যাতে অ্যাক্টিভিটিস, কি অ্যাক্টিভিটিস পাওয়া যাবে, কি অ্যামিনিটিস আছে, মানে তাকে ধরুন ওয়াইফাই আছে কিনা, টিভি আছে কিনা, খেলার কিছু ব্যবস্থা আছে কিনা, ক্যারাম বোর্ড আছে কিনা, আপনার সুইমিং পুল আছে কিনা, সেগুলো সব তাদের পাওনা চাই এখনকার। এবং খাওয়া দাওয়া কোনো সাধারণ খাওয়া দাওয়া নয়, সাধারণত রয়েছে বাঙালি খাবার থেকে আরম্ভ করে কন্টিনেন্টাল, ইন্ডিয়ান, চাইনিজ, কাবাব, বিরিয়ানি, এইসবের অভ্যস্ত। তাহলে আমাদের কি হলো, সেকালের মানুষ সাধারণ জীবনযাপন করত, তারা বেড়াতে আসার টাইমটা ছিল একটু দীর্ঘমেয়াদী। এখনকার টুরিস্টের সঠিক, মানে খুব কম সময়ের মধ্যে, কারণ তাদের সময় নেই, সবাই ব্যস্ততার মানুষ, 2 দিন 3 দিনের মধ্যে পুরো জায়গা কভার করার জন্য তারা হোটেল রিসোর্টে থেকে নিজের গাড়ি নিয়ে বয় করে ঘুরে পুরোটা কমপ্লিট করতো। এই হচ্ছে সেকাল আর একালের পার্থক্য। ব্যক্তিগতভাবে এমন কোনো মুহূর্ত মনে পড়ছে সেই সময় সাপেক্ষে মনে হয়েছিল যে আর হয়তো জঙ্গলমহল পর্যটন শিল্পে ঘুরে দাঁড়াবে না? এবার সাথে আরেকটা প্রশ্ন থাকবে যে সেই সময় ওরকম যখন আর আশা কিছু ছিলই না, তারপরেও কি মনে হয়েছিল কিভাবে আবার ঘুরে দাঁড়ানো যায়, বা কিভাবে আশাগুলো দেখেছিলেন? দেখুন, মানুষ তো সারা জীবন আশাবাদী, আমরা আশা নিয়েই বেঁচে যাচ্ছি। তো গত দিনের যে প্রেক্ষাপট আমরা দেখেছি, ধরুন লোধাশুলি টু ঝাড়গ্রাম দীর্ঘদিন রাস্তায় গাছ কাটে পড়েছিল, সেই গাছ প্রশাসনও তুলতে পারেনি, কোনো রাজনৈতিক দল তুলতে পারেনি, প্রায় 35 থেকে 37 দিন বড় বড় শাল গাছ পড়েছিল, সমস্ত যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে গেছিল। তারপরে কাংড়াঝোড়ে যে বোম বাস্টিং হয়েছিল, তারপরে গাড়ি উড়িয়ে দেওয়া, বিভিন্ন জায়গায় মানুষকে কিডন্যাপ করা, এই সবগুলো ভেবে ঝাড়গ্রামের মানুষ কি করেছিল, ঝাড়গ্রাম থেকে মেদিনীপুর, খড়গপুর, কলকাতা বাড়িঘর দুয়ার বিক্রি করে কম দামে চলে গেছে সে সময়। যারা আমরা ছিলাম কষ্ট করে এবং মেনে নিয়ে বুকে পাথর বেঁধে, যে নিশ্চয়ই আশা নিয়েছিলাম আগামী দিনে আবার হয়তো আমরা আশার আলো দেখতে পাবো এবং আমাদের পরিবর্তন অবশ্যই হবে, সুদিন অবশ্যই আসবে, সেই আশা নিয়েছিলাম। আর আজকে সেই আশা আমরা ফিরে পেয়েছি এবং মোটামুটি আমাদের ঝাড়গ্রামে পর্যটক প্রচুর পরিমাণে আসছে এবং আপাময় জনসাধারণ তাতে উপকৃত হচ্ছে। সাম্প্রতিক পরিস্থিতির সাপেক্ষে আরেকটা বিষয় একটু জানতে ইচ্ছে করছে যে জঙ্গলমহলের এরকম একটা পরিস্থিতি থেকে আজকে এইরকম একটা আলোর পথে উত্তরণ, পর্যটন মানচিত্রে ঝাড়গ্রাম অন্যতম একটা গুরুত্বপূর্ণ জায়গা হিসেবে বর্তমানে বিবেচিত। তো এই অভিজ্ঞতা, মানে এই অন্ধকারের পথ থেকে আলোর পথে বেরিয়ে আসার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা কি কোথাও কাশ্মীরের পেহেলগাঁওয়ের এই যে বর্তমান পরিস্থিতি বা কাশ্মীরের পর্যটন শিল্পে যে ধসটা নামলো, সেখানে কোনোভাবে ব্যবহার করা যেতে পারে? অবশ্যই হবে, কারণ আমরা ঝাড়গ্রামবাসী যেহেতু বিগত দিনের অভিজ্ঞতা থেকে আবার আরো একটা দিশা পেয়েছি। কাশ্মীরে তো আজ নয়, অনেক আগের থেকে বহু কার্গিল বলুন, বিভিন্ন অ্যাক্টিভিটিস, খুবই উগ্রপন্থীর অ্যাক্টিভিটিস ছিল, সেগুলো মানুষ ওয়াকিবহাল করেছে। কাশ্মীর 100 বার দেখলেও খিদে মিটবে না, মানে স্বপ্ন ভরবে না যে কাশ্মীর, সেই জায়গায় মানুষ সুযোগ পেলেই যাবে। অতএব কাশ্মীর আবার 2-1 বছরের মধ্যে বা আগামী 6 মাসের মধ্যে, আগামী 3 মাসের মধ্যে ফিরে পাবে। ভারতবর্ষের মানুষ আবার কাশ্মীর দেখতে পাবে, কাশ্মীরে যাবে। এটা কোনো রকম সন্দেহ নেই যে কাশ্মীর আবার উদ্ধার হয়ে আমরা কাশ্মীরকে আমাদের ঘরের কাছে পাবো বলে, নিশ্চয়ই পাবো, কাশ্মীর আবার ফিরে আসবে। বর্তমানে অনেক ভ্রমণ সংস্থা থেকেই কাশ্মীরের প্যাকেজ বাতিল করে দেওয়া হচ্ছে, মানে যাওয়ার পরিকল্পনা থাকলেও মানুষজন আর যেতে চাইছে না। তো পর্যটকদের মধ্যে এই যে ভীতি, সেই ভীতি থেকে বেরিয়ে আসার জন্য পর্যটকদের উদ্দেশ্যে কি বলবেন? দেখুন, এই ভীতি কাটানোর একটাই উপায় হচ্ছে সরকারকে একটা নির্দিষ্ট পদক্ষেপ নিতে হবে, কঠোর পদক্ষেপ নিতে হবে। তাতে মানুষের মন জয় করতে হবে, মানুষকে আবার ভাবিয়ে আনতে হবে যে না, কাশ্মীর আবার ফিরে আসতে হবে। এই মুহূর্তে সাময়িক যারা ট্যুর অপারেটর, যারা ট্যুরিজমের বিজনেস করে সারা ভারতবর্ষেই কাশ্মীর নিয়ে যান, তারা ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং পর্যটকরাও অ্যাডভান্স দিয়েছেন, তারাও হয়তো সম্পূর্ণ টাকা পাবেন না। হোটেল বুক করা হয়েছে, কারণ হোটেলের টাকা হয়তো কাশ্মীর পেহেলগাঁওয়ের লোকজন ফেরত দিবে কিনা জানি না। তো তবুও সরকার যদি ঠিক নির্দিষ্ট পদক্ষেপ নেয়,
আবার বিগত দিনের মতোই আবার কাশ্মীর আমরা উদ্ধার করতে পারবো, কাশ্মীরকে ভয় শূন্য করতে পারবো। কাশ্মীরে মানুষ পর্যটক যাবে, আর পর্যটকদেরকে যদি আপাতত কাশ্মীর ট্যুরের পরিবর্তে কাশ্মীর সমতুল্য যে আরও রয়েছে সাইট সিনগুলো, যেমন ধরুন অরুণাচল প্রদেশ, এদিকে উত্তরাখণ্ড, বা এদিকে আপনার হিমালয়, এদিকে দার্জিলিং, এই কনভার্ট করে আপাতত তাদেরকে মনটা শান্ত রাখার জন্য ঘুরিয়ে নিয়ে আসলে ভালো হয়। তারপরে পরবর্তীকালে আবার তারা কাশ্মীর ট্যুর করবে, নিশ্চয়ই ফিরে পাবো। সরকার পদক্ষেপ নিলে আবার ঠিক আমরা কাশ্মীরকে ফিরে পাবো। ব্যক্তিগত উদ্যোগে কিংবা হোটেল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কিভাবে প্রতিবাদে সামিল হচ্ছেন, বা কাশ্মীরের যারা পর্যটন ব্যবসায়ী রয়েছেন তাদের উদ্দেশ্যে কোনো বার্তা বা সাহায্যের হাত কিভাবে বাড়িয়ে দিচ্ছেন? আমরা বিগত দিনে গতকাল আজ বিকেলে আমরা ধিক্কার মিছিল বার করেছিলাম, যেটা কেকায়ের মাঠ থেকে শুরু করে শিব মন্দির হয়ে আবার কেকায়ে। আর আমরা ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট হোটেল ওনার্স অ্যাসোসিয়েশন এবং পর্যটন প্রেমী, পর্যটনের সাথে যুক্ত সমস্ত মানুষ আপামর সাধারণ আমাদের সাথে ছিলেন। আমরাও সুভাষ স্ট্যাচু থেকে শিব মন্দির হয়ে আবার পাঁচমাথা হয়ে সুভাষ স্ট্যাচু ধিক্কার মিছিল করেছিলাম, যাতে সন্ত্রাস বিপর্যয় আমরা শহীদদের সম্মান করি এবং বিভিন্ন টপিক নিয়ে আমরা এই মিছিলে জানিয়েছিলাম যে এই সন্ত্রাসকে আমরা মেনে নিচ্ছি না, মেনে নেব না, সরকারও মেনে নেবে না। সরকার এর একটা বিচার করবেই। সরকার আমাদের এই এদের পাশে, যারা নিরীহ মানুষ পর্যটক মারা গেছেন তাদের পাশে থাকবেন, আমরাও তাদের পাশে থাকব। আমাদের ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট হোটেল ওনার্স অ্যাসোসিয়েশন থেকে এবং বিভিন্ন পর্যটক ব্যবসায়ীরা, তারাও আপনাদের এদের সাথে থাকবে, যারা এই প্রাণ দিয়েছেন এদের সাথে। অসংখ্য ধন্যবাদ জানাই আপনাকে। ধন্যবাদ। অরণ্য শহরে আড্ডার আজকের এই পর্বে আমরা সাথে পেয়েছিলাম ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট হোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সহ সভাপতি মধুসূদন কর্মকারকে। শুনলাম যে অরণ্য শহরে সন্ত্রাস পর্বে পর্যটন শিল্পে কিভাবে ধস নামার পরেও আবার ঘুরে দাঁড়িয়েছে ঝাড়গ্রাম। জীবনে ওঠাপড়া লেগেই থাকে, কখনো জয় এবং কখনো পরাজয়, এই নিয়েই জীবনে এগিয়ে যেতে হয়। শহর ঝাড়গ্রামের পক্ষ থেকে পেহেলগাঁওয়ে যে সমস্ত মানুষেরা এই নারকীয় ঘটনার শিকার হয়েছেন তাদের সবার প্রতি অন্তর থেকে শ্রদ্ধা জানাই, তাদের বিদেহী আত্মার শান্তি কামনা করি। আবারও দেখা হবে অরণ্য শহরে আড্ডার অন্য কোনো পর্বে অন্য কোনো বিশেষ মানুষের সাথে। ধন্যবাদ।